আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রাজনীতি করা কি গুনাহ? রাজনীতি করা কি মহাপাপ নাকি? আপনারা দেখবেন যে এখন বাংলাদেশে যে রাজনীতির যে ধারা চলতেছে, সেখানে কিন্তু ভালো মানুষরা কিন্তু রাজনীতিতে আসতে পারতেছে না। তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এইটা ওইটা। ইতিমধ্যে কিন্তু অনেক এলাকায় দেখা গেছে যে আমরা যে রাজনৈতিক দলগুলি আসার পরে যে রাস্তার যে কাজগুলি হয়, আপনারা দেখছেন যে এইগুলি আগে যারা টেন্ডার পাইতো, যারা এই কাজ করতো, এমপি মন্ত্রীরাই খাই ফেলাইতো সব টাকা। 6 মাস 1 বছর পরে দেখা যায় তো কি রাস্তা আবার যে এখান থেকে অর্ধেক নাই, এখানে অর্ধেক নাই, এখানে গাথা, এখানে পানি। এখন কিন্তু অনেক এলাকায় কিন্তু দেখা যাচ্ছে যে কিছু অন্য অন্য দলের নেতারাও এমপি হয়েছে, ইসলামিক দিক থেকেও কিছু হয়েছে, বিএনপি তো আছেই, ঠিক কিনা? তো দেখা গেছে যে কিছু লোক তারা সৎ থাকার চেষ্টা করতেছে, কিন্তু তাদেরকে সৎ থাকতে দিতে চাচ্ছে না। তাদেরকে ঘুষ অফার করতেছে, কোটি কোটি টাকা অফার করতেছে। এদেরকে মনে করুন যে নেটওয়ার্কের বাইরে লাগতিয়ে পাঠানো উচিত, ঠিক কিনা? একটা দেশ যারা এই নির্বাচন করে জয়ী হয়ে আজকে সংসদে গেছে এবং যে যার এলাকার এমপি হয়েছে, তার দায়িত্ব কি ওই এলাকার মানুষের জন্য কাজ করে না? কিন্তু ওই এমপি মন্ত্রী চিন্তা করে যে কিভাবে আগে থানাগুলোর দখল করব, এলাকা দখল করব, হাট বাজার এক একজনের কাছে বিক্রি করব, এখান থেকে লাখ টাকা, এখান থেকে লাখ টাকা টাকা বানানোর চিন্তা করে, তাহলে তার এমপি বানিয়ে কি লাভ হলো? কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। এই রাজনীতির পরিবর্তন ঘটাতেই হবে। একজন দুজন এমপি মন্ত্রী তারা যদি ভালো হয়, তাহলে কিন্তু পুরো দেশ কিন্তু নিরাপত্তায় আনা কিন্তু কঠিন হয়ে যাবে। এই জন্য সকল স্তরে সব জায়গার কি থাকতে হবে, সঠিক পদ্ধতিতে আইন প্রণয়ন করতে হবে, ঠিক কিনা? আপনারা দেখেন যে একজন মানুষ যখন রাজনীতিতে আসে, সে কেন আসবে রাজনীতিতে? তার রাজনীতিতে আসার কারণ কি? সে জনসেবা করবে। আজকে তার এলাকা প্রথমে সে দেখবে তার এলাকায় কার ঘরে সমস্যা, কোন বাড়িতে কোন মানুষটা অভাব অনটনে আছে, কোন ফ্যামিলির মানুষ ছেলে মেয়ে নিয়ে তাদেরকে শিক্ষা ঠিকমতো দিতে পারতেছে না, লেখাপড়া হচ্ছে না। অনেক ফ্যামিলিতে দেখবেন যে বাচ্চাদের দিয়ে কাজ করানো হচ্ছে, এবং অনেক বাড়িতে দেখবেন যে রাস্তাঘাটের অবস্থা খারাপ, এলাকার রাস্তাঘাটের অবস্থা খারাপ। আগে নিজের এলাকার এই টুকিটাকি যত সমস্যা আছে এগুলি আগে সমাধান করতে হবে, ঠিক কিনা? এগুলি করার পরে পরবর্তীতে যেতে হবে পাশের এলাকা ধরতে হবে, তারপর তার পাশের এলাকা। এরকম করতে করতে কিন্তু দেশের উন্নয়ন করা সম্ভব। আর এই উন্নয়ন যে হবে, কিন্তু আমাদের এই জনগণের টাকা দিয়েই কিন্তু এই উন্নয়ন হবে। কোনো এমপি মন্ত্রী তারা কি তাদের আজ পর্যন্ত আপনারা শুনছেন কোন এমপি মন্ত্রী তারা তাদের নিজের বাপের জায়গা জমি বিক্রি করে তারপরে জনগণকে খাওয়াইছে? ওই প্রথমে নির্বাচনে আসার আগে লাখ লাখ টাকা খরচা করে জাস্ট নির্বাচনে জেতার জন্য, আবার ওই টাকার 10 গুণ টাকা তারা কি করে আবার কামায়। এই যে তারা টাকা দিল, আবার পরে যে টাকা কামাইলো, তাতে জনগণের লাভ হইল কি? জনগণের কিন্তু কোনো লাভ হয় নাই। তাহলে এই জনগণের লাভের জন্যই আমাদের রাজনীতি করতে হবে। আর একটা ব্যাপারে আপনারা দেখবেন যে এখন কিন্তু বাংলাদেশে এখন কিন্তু আর ওই টালটু বাল্টু ক্রিমিনাল যারা রয়েছে এরা কিন্তু এখন আর এমপি মন্ত্রী হতে পারতেছে না। এখন কিন্তু দেখবেন যে যুবকরাই বেশি এগিয়ে যাচ্ছে, যুবকদেরকেই বেশি মানুষ পছন্দ করতেছে, কারণ তারা ভবিষ্যৎ প্রজন্ম এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের এক এক স্তর কিন্তু এক একজন কিন্তু যুবক কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। এই যুবকদেরকে কিন্তু আমাদের এলাকাবাসী, মহল্লা, থানা এরাই কিন্তু সাপোর্ট করে কিন্তু এদেরকে কিন্তু এগিয়ে নিতে হবে। একটা বিষয় আমাদের আগে বুঝতে হবে যে কিছু মানুষ আছে, আপনি তাদেরকে মেরেও, ভয় দেখিয়ে, ঘুষ দিয়েও তাদেরকে খারাপ পথে নিতে পারবেন না। কিন্তু ওই সমস্ত মানুষকে আমরা এই রাজনীতিতে আনতে পারি না কেন? আবার দেখবেন কিছু মানুষ টাকা দিয়ে, ঘুষ দিয়ে তারপর কিন্তু নেতা হতে চায়, মেম্বার হতে চায়, চেয়ারম্যান হতে চায়, উপজেলা চেয়ারম্যান হতে চায়, ঠিক কিনা? এবং তারা কিন্তু পাতি নেতা দেখবেন এদিকে মাস্তানি পাতি নেতা টেতা লালন পালন করে তাদেরকে কি করে খাওয়ায় পড়ায়, তাদেরকে সাথে নিয়ে ঘুরে, অন্য দলায় যখন আসে তখন আবার দেশ ছেড়ে পালিয়ে যায়। কি লাভ হবে বলেন? এতে কোনো দেশের উন্নয়ন হলো? সে এখানেও শান্তি করতে পারলো না, মৃত্যুর পরেও তার অবস্থা খারাপ হয়ে গেল। তো এই জন্য আমাদেরকে এই বাংলাদেশের যে রাজনীতি এখন দেশ সরকারের হাতে চলে আসছে, দেশ গঠন হয়েছে, এখন সবার আগে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের দেশ কিভাবে সচল হবে। আপনি বলেন এই এনআইডি কার্ড বলেন, প্রবাসী কার্ড বলেন, এই যে আপনার ফ্যামিলি কার্ড বলেন, তারপরে বিভিন্ন জায়গায় মানুষদেরকে চাকরি দেওয়া বা বিভিন্ন কর্মসংস্থান করা, এগুলি এমনভাবে পরিস্থিতি নিতে হবে যে এটা যার লোক আছে সেই যেন না পায়, এটা যেন সবার জন্য যেন সমান অধিকার থাকে, ঠিক কিনা? এবং এই বিষয়গুলি করার আগেই আমাদেরকে একটু সতর্ক হতে হবে এইভাবে যে আপনারা দেখবেন যে এই যে দেশে যেই স্তরগুলি ঘুষ খাচ্ছে, একজন ছেলে পুলিশের চাকরি নেই, তার 10 লাখ 15 লাখ টাকা ঘুষ দিয়ে পুলিশের চাকরি হচ্ছে। ঘুষ দিলেই তার চাকরি, তার শরীরে রোগ থাকুক যা থাকুক সব 7 খুন মাপ। এই ঘুষগুলি কারা খায় এবং এদের পেয়ন কারা, তাদের পিছনে কাজ করে কারা, তাদেরকে ধরে ধরে আটকাতে হবে এবং মিডিয়ার সামনে আনতে হবে। তাহলে কিন্তু আর দেখবেন যে ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। এটা হলো একটা। 2 নম্বর হচ্ছে দেখবেন যে থানার এরিয়ার ভিতরে যারা এই ওসি আছে, দারোগা আছে, তারা যে মাতব্বরি করে, তারা সাধারণ পাবলিকদেরকে কিন্তু হয়রানি করে। কেউ পাসপোর্ট করলে তাকে হয়রানি করে,
ভেরিফিকেশন করে তার কাছ থেকে টাকা 5,000 খায়, এই রাস্তা বন্ধ করতে হবে। আবার আপনারা দেখবেন যে বাংলাদেশে আরও একটা পদ্ধতি রয়েছে, যেমন যে আপনি যদি কোনো একটা ভালো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান, তাহলে চেয়ারম্যানের কি সনদপত্র দরকার হয়। আপনি একটা জিনিস চিন্তা করেন, যেখানে আপনার জন্ম নিবন্ধন আছে, আপনার পাসপোর্ট আছে, আপনার এনআইডি কার্ড আছে এবং আপনার বর্তমান ঠিকানা আছে, সব কিছু আছে, সেখানে দেখা যায় যে কোনো কিছু কিছু এলাকা আছে, দেখা যায় এরকম প্রমাণ হয়েছে যে এলাকার চেয়ারম্যান সে হচ্ছে গুন্ডা মাস্তান, অথচ সে আপনার কি চারিত্রিক আপনাকে সনদপত্র দিতেছে, আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দিতেছে, সেইটা নাকি লাগবে ভালো কোনো ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য। এই জিনিসগুলো আমাদের বন্ধ করতে হবে। কারণ একটা মানুষে, আমি বাংলাদেশি, আপনি বাংলাদেশি, আপনার বাংলাদেশের যে আইডেন্টিফাই যা রয়েছে এটা যদি আপনার থাকে, এটাই এনাফ, ঠিক কিনা। ওই সামসামি করে সেখানে আবার 1,000 টাকা দিতে হয়, সেখানে আবার 500 টাকা ঘুষ দিতে হয়, সেখানে আবার 2,000 টাকা ঘুষ দিতে হয়, তা না হলে আবার সিগনেচার করে না। এই বাংলাদেশের এই সাধারণ জনগণকে এই হয়রানি থেকে মুক্তি দিতেই হবে সরকারের। এবং আপনারা দেখবেন যে বিভিন্ন যে আইন মন্ত্রণালয়গুলি রয়েছে, ভূমি মন্ত্রণালয় রয়েছে, আপনার সরকারের যে বড় বড় যে প্রজেক্টগুলো রয়েছে, এই সমস্ত জায়গায় যখন প্রতি বছর যখন সরকারের যে নিয়োগ দেয়, যেখানে তাদের চাকরি যাদের হয়, ওই জায়গায় যারা পুরনো যারা চাকরি করে তাদের সোর্সেই কিন্তু অনেক টাকা ঘুষের মাধ্যমে কিন্তু চাকরি হচ্ছে। এরকম আমি দেখছি যে বাপে মন্ত্রণালয়ে চাকরি করে ছেলেরও সেখানে চাকরি হয়ে গেছে। তাহলে কি ছেলের কি বাপেও কি যোগ্যতায় গেল, না না ছেলে কি ছেলের যোগ্যতায় গেল, না বাপের অন্য মানুষের সোর্সে ধরে টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে তারপর ছেলেকে ঢুকলো। কারণ বাংলাদেশে এই পরিস্থিতি আনতে হবে। যোগ্যতা দিয়ে কি হবে, আপনাকে আমাকে আমাদেরকে নির্বাচন করতে হবে। আপনার যোগ্যতা থাকলে আপনি অবশ্যই চাকরি পাবেন, আপনার যোগ্যতা থাকলে আপনি অবশ্যই কাজ করতে সক্ষম হবেন, সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তবে একটা বিষয় আমার সবসময় আমি বলবো যে পরিশ্রম করতে হবে, প্রত্যেকটা মানুষকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কিন্তু আপনার জীবনে কিছুই হবে না। আপনি একজন এমপি হন, একজন মন্ত্রী হন, একজন মেম্বার হন, যাই হন না কেন, সেখানে থেকেও আপনাকে পরিশ্রম করতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে। জনগণের জন্য কাজ করলে জনগণই আপনার আগলায় রাখবে, আপনাকে দেশ থেকে পালাতে হবে না। জনগণের ভালোবাসায় আপনি কি থাকবেন। দেখছেন না ইরানের যে নেতা মারা গেছে, দেখেন সম্মান তার কি আল্লাহ তাআলা এদের সম্মান বাড়াই দিয়েছে, ঠিক কিনা। তো এরকম মানে রাজনীতি এটা বিষয়টা এরকমই হইবে, ঠিক কিনা। আর বাংলাদেশে দেখবেন যে কিছু কিছু মানুষ মারা যায় কেউ জানিই না, ঠিক কিনা। তাহলে আমাদেরকে সাহস রেখে এবং অন্যায় যারা করে তাদেরকে এই অন্যায় করতে দেওয়া যাবে না। অন্যায় যারা করে তাদেরকে এই অন্যায়ের কাজ থেকে কিভাবে বিরত রাখা যায়, এই বিষয়ে আমাদেরকে সরকারের পদক্ষেপ নিতে হবে। মানে বিষয়টা হচ্ছে এখন সরকার গঠন হওয়ার পরে এই মানুষকে সাহায্য সহযোগিতাটা দেওয়াটা মূল কথা না, মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এই 68,000 যে গ্রাম আছে, এই 68,000 গ্রামের মানুষ নিরাপত্তায় আছে কিনা, কোনো জায়গায় দুর্নীতি হচ্ছে কিনা, চাঁদাবাজি হচ্ছে কিনা, ওই সমস্ত যে থানা লেভেলের যে কর্মকর্তারা আছে তারা মানুষদেরকে হয়রানি করতেছে কিনা এবং ঘুষ খাচ্ছে কিনা, এই বিষয়গুলি আগে কন্ট্রোলে আনতে হবে। তারপর আইন প্রশাসনের মাত্রা বাড়াতে হবে এবং প্রত্যেকটা মানুষকে কাজ করতে হবে, কাজ করে তাকে চলতে হবে। কেউ যেন অন্যের উপর ডিপেন্ড না করে, সামসামি না করে তার জীবন চালায়। এই রাস্তাটা আমাদের বন্ধ করতে হবে। এই রাস্তাটা বন্ধ হলেই দেখবেন বাংলাদেশে খুব সুন্দরভাবে চলবে। এবং প্রত্যেকটা মানুষকে ট্যাক্স পে করতে হবে, মানে এই সিস্টেমে আনতে হবে। আপনি পরিশ্রম করবেন, আপনি ব্যবসা করবেন, অবশ্যই সরকারকে আপনার ট্যাক্স দিতে হবে, সরকার আপনার নিরাপত্তা দেবে। এই আপনি যে ট্যাক্সটা দেবেন, এই ট্যাক্সটা দেওয়ার কারণ হচ্ছে এটাই, বাংলাদেশে আইন প্রশাসনের মাত্রা বাড়াতে হবে। পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী যত প্রশাসন আছে তাদের মাত্রা এতটা বাড়াতে হবে, প্রত্যেকটা এলাকায় এদের ক্যাম্প থাকবে, এরা প্রত্যেকটা এলাকায় সবসময় টহল দেবে। এই যারা চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে, এই গাঁজা খায়, এই ইয়াবা খায়, গাঁজা বিক্রি করে, এদেরকে ধরতে হবে। এদেরকে ধরে ধরে এমন পজিশনে আনতে হবে, যারা দর্শন করে, নারীদেরকে উত্তপ্ত করে, ইফটিজিং করে, তাদেরকে ধরে এমন অবস্থানে আনতে হবে যেন এই কাজগুলি চিরতরে বন্ধ হয়ে যায়। এবং বিশেষ করে বাংলাদেশে যত এই মসজিদ মাদ্রাসা রয়েছে এগুলোর দিকে সরকারের কিন্তু লক্ষ্য দিতে হবে। দেখেন আপনি আজকে মারা যাবেন, কিন্তু ওই ইমামই কিন্তু আপনার কি করবে, জানাজা পড়াবে, ঠিক কিনা। আসলে আমরা তাদেরকে অবহেলা করি, এটা কিন্তু করা যাবে না। এখন এলাকায় দেখবেন কিছু মানুষের সামর্থ্য নাই, কিন্তু তাদের ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও তার সামর্থ্য নাই, সে এগিয়ে যেতে পারে না, ঠিক কিনা। অনেক মসজিদ মাদ্রাসা রয়েছে, অনেক সমস্যা। এই সমস্ত জায়গাগুলি সরকারের খুঁজে খুঁজে বের করতে হবে। সৎ লোক ধারা সব জায়গায় নোটিশ নিতে হবে যে কোন জায়গায় কোন সমস্যা রয়েছে, এগুলি খুঁজে খুঁজে বের করে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। তাহলে দেখবেন যে বাংলাদেশ ভালো চলবে। আইন প্রশাসনের এমনভাবে নিয়ে আসতে হবে সততার সাথে, যেন কেউ 2 নম্বরই কোনো কাজই না করতে পারে। এই 2 নম্বরই কাজ যতটা কমানো যাইবে বাংলাদেশ অত ভালো থাকবে। তা না হলে কিন্তু এই মানে যে চুরি, বাটপারি, ছিনতাই, রাহাজানি এসব চলবই। এই রাস্তা বন্ধ করতেই হবে। তো বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকে আমি আলোচনা করলাম যে বিষয়টা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, ঠিক কিনা। কিন্তু আমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে রাজি না, আমরা কিন্তু এটা মানতে রাজি না। কারণ আমরা সবাই নিজের স্বার্থের জন্য ব্যস্ত থাকি সবসময়, যে আমি কিভাবে এটা করবো, আমার কিভাবে এটা হইব। আমরা অনেকেই পরিশ্রম না করে, বাংলাদেশে প্রচুর পরিমাণ ছাত্র রয়েছে, আই পাস, বিএ পাস, এমএ পাস, মাস্টার্স কইরা তারপর রাজনীতি ঢুকে গেছে। রাজনীতি কি তাকে টাকা দেবো? এই নির্বাচনের মধ্যে দেখবেন যে প্রচুর পরিমাণ ছাত্র জনতা, তারা এই ছেলেরা কোনো মানে তাদের কোনো চাকরি নেই, বাকরি নেই, তাদের পিছিয়ে ঘুরছে, তারা কিছু টাকা পয়সা দিয়েছে, এখানে ভোট প্রচার করছে। বিদেশে কিন্তু এরকমের না, বিদেশে ভোট হবে আপনি কল্পনাই করতে পারবেন না যে ভোট হবে। কেউ কারো সামসামি করার মতো কোনো সিস্টেম নাই, এই সিস্টেম একদম বন্ধ। বাংলাদেশে এখানে সামসামি মানে
আপনার উপরে যে আছে সভাপতি বা সেক্রেটারি, আপনি কিভাবে তার পাশ আটবেন, কিভাবে তার মানে প্রশংসা করে এমনভাবে তারা গলাই দেবেন যে মানে মনে, কিন্তু ওই যেই লোক আপনাকে, ওই লোক যদি বুদ্ধিমান, ওই লোক তো বুঝে কেমন ছাগলের ছাগল। এটা আমাদের বুঝতে হবে। আমরা মানুষের চামচামি করি, এই চামচামি করা বন্ধ করে আমাদেরকে নিজেদেরকে কাজ করতে হবে, চাকরি করতে হবে, টাকা ইনকাম করতে হবে, তারপর পারলে দেশ সেবা করতে হবে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আপনার এলাকায়, আপনার মহল্লা আশেপাশে দেখবেন কত মানুষ না খেয়ে আছে, কত মানুষ কত সমস্যা আছে, এই রমজান মাসে কত মানুষ কষ্ট করতেছে, কত মানুষ মারা যাচ্ছে, ঠিক কিনা? তাদের সবকিছু ঠিকঠাক হচ্ছে, এই কাজগুলি করুন, দেখবেন যে আপনি অনেক ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়াই দেবে, ঠিক কিনা? কিন্তু আমরা এগুলি না করে আমরা খালি সামসামি করি। ফেসবুকে কি করি, দেখবেন যে অমুক এমপি অমুক মন্ত্রী সামসামি করি, অমুকের ছবি দিয়ে আমরা দেখবেন যে তার ভাষাই ফেলাই। কি লাভ? কোনো লাভ আছে? রেজাল্ট তো জিরো, শুধু ওই বেআইনি পথে টাকা ইনকাম করার জন্য। অমুকে মনে করেন একজন একটা কাজ পারতেছে না, আপনাকে যারা করাচ্ছে, আপনি 2000 টাকা খাচ্ছেন, বড় ভাই দ্বারা ফোন দিলেন, করছেন, এটা 2 নম্বরই। এই টাকা দিয়ে কোনো লাভ হবে? অথচ নিজেরা পরিশ্রম করতেছে না, চাকরি করতেছে না। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু বাংলাদেশে রয়েছে। এই কাজগুলি যারা করে, সরকারের তাদের উপরও নজরদারি করতে হবে। তাহলে দেখবেন যে ওই যুবকরা কিন্তু এটা ছেড়ে দিয়ে তারপরে সবাই কিন্তু কর্মসংস্থানের জন্য কি করবে, দৌড়দৌড়ি করবে। এবং যারা কর্মসংস্থানের জন্য তৈরি হচ্ছে এখন, যারা ছোট মানে যারা ইয়াং, তাদেরকেও এই রাস্তা দেখাতে হবে। পড়ালেখা, শিক্ষা ব্যবস্থার মান এতটা উন্নত করতে হবে যেন দেশ থেকে দেশের বাইরে গিয়েও তারা চান্স পায়। বিভিন্ন দেশে আপনি যদি ভালো স্টুডেন্ট হন, আপনার যদি মেধা থাকে, আপনি পৃথিবীর কোন দেশে আপনি যাইতে চান? এখন আগে তো 10 বছর আগে, 12 বছর আগে তো এতটা ওপেন ছিল না, এখন যতটা সহজ হয়ে গেছে। কিন্তু লাগবে কি? আপনার মেধা, আপনার বুদ্ধি, আপনার পড়াশোনা, আপনার সার্টিফিকেট। মানে এমনভাবে আপনাকে এটা করতে হবে যেন আপনি এখন একজনের সহযোগিতা দরকার নাই, আপনি নিজে নিজেই সব করতে পারবেন দৌড়দৌড়ি করে। তাহলে আমরা এটা করতে চাই না। আমরা শুধু একজনে এটা করলো কেন? আবার আপনারা দেখবেন যে বাংলাদেশে এবং বিভিন্ন এলাকায় আপনারা দেখবেন একজন মানুষ, আমরা অনেকেই কিন্তু কাজকে ছোট করে দেখি। এই হিংসাটা কিন্তু আমাদের আসেই। যেমন আপনারা দেখবেন কৃষি কাজ যারা করে তাদেরকে আমরা হিংসা করি। দেখবেন যে ছাগলের ফার্মে যারা কাজ করে তাদেরকে আমরা পছন্দ করি না, মুরগির ফার্মে যারা কাজ করে তাদেরকে আমরা পছন্দ করি না। আমরা পছন্দ করি পুলিশের চাকরি করে সারাক্ষণ। এই আপনারা দেখবেন যে সেনাবাহিনী, এই আর্মি, নৌবাহিনী, পুলিশ, এদের ডিউটি কি? সারাক্ষণ গাড়ির মধ্যে বসে থাকে, একটা মানে বন্দুক লইয়া দাঁড়াই থাকে, সারাক্ষণ দাঁড়াই থাকে। যে এই চাকরিটা করে সে বুঝে মজাটা কি। এরকম চাকরি বিদেশেও আছে, যারা সিকিউরিটি কাজ করে। দেখবেন 8 ঘন্টা বা 9 ঘন্টা তারা যে কাজটা করে, যে যারা এই সিকিউরিটি বা সরকারি, যে আপনি দেখবেন সেনাবাহিনী মানে এই যে আর্মি, যারা এই আর্মিতে যারা কাজ করে বা এই চাকরিগুলি যারা করে, তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু তারা কিন্তু প্রতিদিন কিন্তু ব্যায়াম করে। তাদের একটা এক্সারসাইজ আছে তাদের বডি ফিটনেস রাখার জন্য, শরীর সুস্থ থাকার জন্য, ঠিক কিনা? এটা কেন করে? কারণ ওই যে সারাক্ষণ দাঁড়াই থাকে, মানে খাবার খায়, ওই ডিউটি, সারাক্ষণ দাঁড়াই থাকে। দেখবেন যে রাস্তার মধ্যে ধুলো ময়লা, এই মনে করেন হাজার হাজার, আমরা তো দেখি ভিডিওতে যে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনি রিক্সা নিয়ে যাচ্ছেন, আপনি স্বাধীন, কিন্তু তাদের কিন্তু ওইরকম স্বাধীন নেই। মানে বছরে যে 1 মাস ছুটি হলো, ওই ছুটি, তারপর 12 মাস ডিউটি, রাস্তার মধ্যে হোক, খেতে হোক, খামারে হোক, মানে যেখানে হোক না কেন হবে। কিন্তু ওই চাকরি যে করে সরকারি, তার জন্য আমাদের জীবন আমরা দিয়ে দিতে চাই। আমার মেয়ে আছে, আপনার মেয়ে আছে, আমরা সরকারি চাকরি খুঁজি, যে সরকারি চাকরির কাছে কি দেবো, মেয়ে বিয়ে দিয়ে দেবো, মেয়ে বিয়ে দেবো। তার মনে হয় যে তারা ভাবে যে সরকারি চাকরি যে করে তার কাছে মধু আছে অথবা সোনার ডিম আছে। এই সোনার ডিম, এটা আমাদের ধারণা একদম ভুল। আজকে আমরা এই চাকরিগুলোকে, আপনি নামে সরকারি, ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু ডিউটি কি? সারাক্ষণ তো একটা বন্দুক আপনি দাঁড়াই থাকেন, দাঁড়াই থাকতে থাকতে আপনার মাজা কোমর কিন্তু ব্যথা করে, কিন্তু সে কিন্তু তার দুঃখের কথা, কষ্টের কথা করে কইতেও পারে না, এবং বেতনও কিন্তু কম। দেখবেন যে 22,000 টাকা, 17,000 টাকা, নতুন যারা চাকরিতে জয়েন করে 22,000, 25,000, 17,000 টাকা এরকম কিন্তু বেতন। অথচ আপনি একটা গরু ফার্মে আপনাকে 30,000 টাকা বেতন দেওয়া হবে, আপনি করতে রাজি না। আপনি এটাকে, এই কাজটাকে আপনি ছোট করে দেখেন, যে কাজটা করলে আপনার প্রতিনিয়ত ব্যায়ামের কাজ হয়। আপনি খেতে গেছেন, ঘাস কাটছেন, আপনার ব্যায়াম হয়েছে, হাঁটাচলা করছেন, গরুর ঘর ক্লিন করছেন, আপনি গরুর খাওয়াচ্ছেন, এটা কিন্তু আপনার ব্যায়াম। এই কাজ করলে কিন্তু আপনার ব্যায়াম করা লাগতেছে না, আপনি ঘুরতে পারতেছেন, আপনার স্বাধীনতা আছে। কিন্তু এই কাজগুলো আমরা ছোট করে দেখি। আপনি আজকে ছাগলের ফার্মে, মুরগির ফার্মে, এরকম প্রতিনিয়ত অনেক ফার্মে কিন্তু মানুষের কাজ, লোক দরকার, কিন্তু আমরা এই বাঙালিরা অনেকে কিন্তু এই কাজগুলো ছোট করে দেখি। কোনো কাজ ছোট করে দেখতে নাই। আপনি যেই কাজটা করবেন ওটা সততার সাথে করলে ওইটাই আপনার কি মর্যাদা আল্লাহ তাআলা বাড়াই দেবে, ঠিক না? তো আমরা এই কোনো কাজই আমরা ছোট করে দেখবো না, ঠিক না? আমরা খালি সরকারি চাকরি মনে করি যে মধু। যারা সরকারি চাকরি করে তার ফ্যামিলির মানুষও বোঝে যে মাস শেষে কয় টাকা বেতন পায়, বোনদের কত দিতে পারে, ওয়াইফরে কত দিতে পারে, মা বাবাকে কত দিতে পারে, তারপর নিজের কি থাকে? কিছুই থাকে না। আর লাস্ট বয়সে বুড়ো হয়ে যায়, তখন পায় পেনশন, তখন তো আর ওই কিছুই করতে পারে না। এই জন্য প্রত্যেকটা ইয়াং যারা যুবক রয়েছে তাদেরকে ব্যবসায় নামতে হবে। আপনাকে ব্যবসা লাইন খুঁজে বের করতে হবে। মানে আপনি একটা চাকরি করতেছেন, তার পাশেও আপনি একটা মুরগির খামার দেন, সমস্যা কি? আপনি 10টা ছাগল কিনে একটা ঘর বানিয়ে সেখানে একটা ফার্ম দেন, আপনি চাকরি করেন, ওটা আপনার বাবা আছে, মা আছে, বা অন্যান্য মানুষের, তারা কিন্তু দেখাশোনা করতে পারে। এখন কিন্তু সব উন্নত প্রযুক্তিতে আপনি করতে পারেন। আপনি একটা মুরগির খামার দিতেই পারেন, ঠিক কিনা? একটা 5টা গরু কিনে আপনি একটা ছোট একটা খামার দিতেই পারেন। এটাকে আমরা ছোট করে দেখি। এটা যে কতটা উপকার বাংলাদেশের জন্য, এটা আমরা ভাবি না, ঠিক কিনা? আমরা শুধু ওই সরকারি চাকরি, কোন জায়গায় 15 লাখ টাকা ঘুষ দিয়ে সরকারি চাকরিতে ঢোকা যায়, আমরা শুধু এইটা ভাবি। এই মানসিকতা আমাদের চেঞ্জ করতে হবে। এই মানসিকতা যতদিন আমাদের চেঞ্জ না হবে, ততদিন কিন্তু বাংলাদেশের উন্নতি হওয়া সম্ভব না। অথচ পৃথিবীর এই ইউরোপ, আমেরিকা, পৃথিবীর উন্নতশীল দেশে যারা বস, যারা কোটি কোটি টাকার মালিক, তারা ওই আপনার সাথে মিল্লা কাজ করে। আপনি বাংলাদেশি না, আপনি ইন্ডিয়ান না, আপনি পাকিস্তান, ওইগুলি দেখার টাইম নেই।
তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, অথচ কাজ যখন আসে তখন ওই বসও আপনার সাথে মিলে কাজ করে। তারা কাজকে কখনো ছোট করে দেখে না, প্লেট ধৌত করে, এই আপনার ঝাড়ু দেয়, এই কাজগুলি যত ধরনের ছোট কাজ আছে যারা সে তারাও করে। অথচ আমরা বাঙালিরা আমরা দেশে ভালো ভালো চাকরি এগুলো আমরা করতেছি না। আমরা মনে করি বিদেশে শুধু খালি কি বলে যে বিদেশে গেলেই মনে হয় টাকা আর টাকা। আসলে ওই বিদেশে গিয়ে টাকা ইনকাম করতে হলে আপনাকে পরিশ্রম করে, লেখাপড়া করে, ওই যোগ্যতা অর্জন করে ওই জায়গায় যেতে হয়। তা না হলে হবে না, কিন্তু তা না হলে কিন্তু হবে না। আমরা দূর থেকে অনেক কিছু ইজিতে কল্পনা করি, ইজি ভাবে, একদম সহজভাবে কল্পনা করি। আসলে বিষয়টা ঠিক ওইরকমের না। আপনি দেখবেন যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কাতার, দুবাই, সৌদি, একজন যায় গিয়ে মনে করেন যে রাজমিস্ত্রির কাজ শুরু করে, ওর জীবনই শেষ। যারা সেখানে যায় কাজ করে, কিন্তু তারা চিন্তা করে যে আমরা এখানে আসছি 50,000 টাকা ইনকাম করি, 60,000 টাকা ইনকাম করি, এই টাকাটা থাকবে। কিন্তু দেশে যদি 30,000 টাকা ইনকাম করে বা 40,000 টাকা ইনকাম করে, ওই টাকাটা থাকে না তাদের, ওই টাকাটা তারা রাখতে পারে না। এখানেই তাদের দুর্বলতা। তো আমাদেরকে কি করতে হবে, যে কাজই আপনি করবেন ওটা ছোট করে দেখার কিছু নেই। যে কাজে আপনি দেখবেন যে আমরা শুধু যে ওই সরকারি চাকরিতে যে মান দিয়ে বসে থাকবো তা না, আপনার বুদ্ধি খাটাতে হবে। আপনার বাড়িতে পুষ্করণী আছে, আপনি পুষ্করণীতে মাছের চাষ করতে পারেন, মাছের কিন্তু অনেক দাম। আপনাকে ছোট ছোট ব্যবসা খুঁজে খুঁজে বের করে সেখানে আপনাকে অল্প অল্প করে শুরু করতে হবে। আপনি প্রথমেই কিন্তু ওই বড় হওয়ার চিন্তা করাই যাবে না, আপনাকে ছোট ছোট করে, আপনার যেরকম সামর্থ্য আছে ওরকম করে ছোট করে শুরু করতে হবে। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরে আপনি দাঁড়িয়ে যাবেন, ঠিক কিনা? এটা কিন্তু আমরা করতেছি না। এটা আমাদেরকে বুঝতে হবে, এই বুদ্ধি আমাদেরকে থাকতে হবে। আজকে আপনার থাকলে আপনি একজনকে সাহায্য করতে পারবেন, আজকে আপনি এতিমখানা দান করতে পারবেন, আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন, ঠিক কিনা? আমাদেরকে এই বুদ্ধি, এই শুধু ব্যবসা ছাড়া আপনি অন্য কোনো লাইনই খুঁজতে পারতেন না। চাকরি টাকরি বাদ, আপনাকে ব্যবসা লাইন করতে হবে, ব্যবসা লাইন খুঁজে বের করতে হবে। ব্যবসা, আর যেই ব্যবসায় আপনি করবেন ওই ব্যবসা সম্পর্কে আপনার অবশ্যই অভিজ্ঞতা আপনার থাকতে হবে। তো বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে গেছে, অনেক কথা বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।